ওকে। শুরুতে আমি সবার কাছে দুঃখিত। আমার এতক্ষণ ওয়াইফাই ছিল না, এখন আবার কারেন্ট চলে গেছে। আমি মোবাইলের লাইট ধরে ক্লাস শুরু করে দিচ্ছি। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস হলো হিস্টোরি অ্যান্ড অ্যানাটমি অফ রেটিনোস্কোপ। আমরা জানি যে প্রতিটা বিষয়ের পিছনে একটা কাহিনী থাকে বা একটা হিস্ট্রি থাকে। আসলে হিস্ট্রি ছাড়া কোনো কিছু ডেভেলপ হয় না। যেমন আমরা আমাদের কাছে খুবই পপুলার একটা হিস্ট্রি হলো যে নিউটনের আমরা গল্প অনেকেই জানি। যে নিউটন একসময় একটা আপেল গাছের নিচে বসেছিল। আপেল গাছ থেকে যখন মাটিতে পড়ে তখন তার মাথায় যে মাধ্যাকর্ষণ শক্তির যে সূত্রগুলো, এগুলো মাথায় আস্তে আস্তে কাজ করে। ঠিক একই রকম ভাবে আমাদের যে রেটিনোস্কোপটা, আমরা যে এখন রেটিনোস্কোপ ব্যবহার করি, এটারও ঠিক এরকম একটা হিস্টোরি আছে। যে এই হিস্ট্রিটা আসলে চালু হয়েছে অপথ্যালমোস্কোপ থেকে। আসলে শুরুতে কিন্তু আমাদের রেটিনোস্কোপ ছিল না। এটা ব্যবহার শুরু হয়েছে অপথ্যালমোস্কোপের মাধ্যমে। এটা হচ্ছে 1850 সালে ইয়ান হ্যামহোলস নামে এক ব্যক্তি ছিলেন, উনি অপথ্যালমোস্কোপ আবিষ্কার করেন। তো উনার এই অপথ্যালমোস্কোপ ব্যবহার করতে গিয়ে তো ওনার এই অপথ্যালমোস্কোপ ব্যবহার করতে গিয়ে 1859 সালে 1859 সালে কি হয়েছে, স্যার উইলিয়াম বোম্যান নামে একজন ব্যক্তি ছিলেন। উনি খেয়াল করছেন যে আমি যখন অপথ্যালমোস্কোপ পড়তেছি তখন দেখা যাচ্ছে যে অপথ্যালমোস্কোপের লাইট এক এক অ্যাঙ্গেলে এক এক রকম আসতেছে। তো উনি এটাকে হিসাব করছে যে যার চোখে দৃষ্টি ত্রুটি আছে বা দেখার সমস্যা আছে, তার চোখে সাধারণত এই ধরনের ঘটনা ঘটতেছে। তো উনি একটা লিড দিয়ে দেয় যে এই থেকেই পরবর্তীতে আরো অপথ্যালমোলজিস্ট যারা আছেন এরা আবিষ্কার করে রেটিনোস্কোপ বের করেন। তো আমরা প্রথমে শুরুতে চলে যাই, হিস্টোরি অ্যান্ড অ্যানাটমি অফ রেটিনোস্কোপ। আজকে ক্লাসের কন্টেন্ট হলো হোয়াট ইজ রেটিনোস্কোপ, রেটিনোস্কোপ কি সেটা আমরা শিখবো। হিস্ট্রি অফ রেটিনোস্কোপ দেখবো, আমরা পার্টস অফ রেটিনোস্কোপ দেখবো, এন্ড টাইপস অফ রেটিনোস্কোপ। এরপর রেটিনোস্কোপটা কি? এই রেটিনোস্কোপ ইজ এ হ্যান্ড হেল্ড ইনস্ট্রুমেন্ট, মানে এটা রেটিনোস্কোপ হলো একটা হাত দিয়ে ব্যবহার করার মতো একটা যন্ত্র, যেটা কি করে, চোখ, দ্যাট শাইন এ বিম অফ লাইট ইনটু দ্য আই, মানে আমাদের চোখের মধ্যে লাইট লাইট দিয়ে লাইট শাইন লাইট উজ্জ্বল লাইট ফেলে। এটা উজ্জ্বল লাইট ফেলার মাধ্যমে আমাদের চোখের ভিতরে এটা আলোকিত করে, এবং এই আলোকিত করার ফলে যে রেটিনা থেকে যে রিফ্লেকশন তৈরি হয়, এই রিফ্লেকশন আমরা দেখতে পারি রেটিনাতে। হ্যাঁ? তাহলে কি হলো, রেটিনোস্কোপ একটি হাত দিয়ে ব্যবহার করার মতো একটা যন্ত্র, যেটা কি করে আমাদের চোখের ভিতরে আলোকিত করে। এবং এই আলোর যে রিফ্লেকশনটা হয়, এটা আমরা এই যন্ত্রের মাধ্যমে দেখতে পাই। তো ইট ইজ ইউজ টু মেজার রিফ্র্যাক্টিভ এরর অফ দ্য আই, এটা আমাদের কি হয়, চোখের রিফ্র্যাক্টিভ এরর বা দৃষ্টি ত্রুটি পরিমাপ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে হিস্টোরিতে প্রথমেই আমি শুরুতেই কিছুটা ধারণা দিয়ে দিয়েছি যে এই রেটিনোস্কোপটা সাধারণত আসে অপথলমোস্কোপ থেকে। সবাই এটা খেয়াল রাখবেন যে রেটিনোস্কোপ কিন্তু শুরু থেকেই রেটিনোস্কোপ চালু হয় নাই, রেটিনোস্কোপটা আসছে অপথলমোস্কোপ থেকে। তো অপথলমোস্কোপ আমাদের আবিষ্কার হচ্ছে 1850 সালে। ঠিক 1859 সালে, হ্যাঁ, ঠিক 1859 সালে কি হয়েছে, একজন ব্রিটিশ অপথলমোলজিস্ট, ওনার নাম স্যার উইলিয়াম বোম্যান। উনি খেয়াল করেন যে যখন উনি অপথলমোস্কোপ করতে যাচ্ছেন তখন দেখা যায় যে কিছু কিছু চোখে চোখেই অপথলমোস্কোপের যে শ্যাডো আছে, যে রিফ্লেকশনটা আসে, এটা দেখা যাচ্ছে যে এক এক অ্যাঙ্গেলে এক এক রকম থাকে। উনি এটাকে উনি এটাকে সাজেস্ট করেন যে যার চোখে অ্যাস্টিগমেটিজম আছে তার চোখে সাধারণত এই ধরনের রিফ্লেকশন দেখা যায়। তো পরবর্তীতে ইট ওয়াজ ফার্স্ট ডিসক্রাইব বাই ফ্রেঞ্চ অপথলমোলজিস্ট কুইগনেট ইন 1873। পরবর্তীতে 1873 সালে ফ্রেঞ্চ অপথলমোলজিস্ট একজন আছে, ওনার নাম কুইগনেট। উনি উনি এটা ডেভেলপ করেন যে ই ডেভেলপ করেন কুইকনেট ডিসকভার্ড দ্যাট মুভিং লাইট ফ্রম এ প্লেন মিরর
across the pupil produce a reflex from the fundus that varied in direction, speed, and brightness depending on the individual. তাহলে কুইগনেট 1973 সালে কি বলেন এটা উনি আবিষ্কার করেন যে এই যে আমরা যে রেটিনার যে রিফ্লেকশনটা পাই, এই রিফ্লেকশনের ডাইরেকশন, মানে এটা কোন দিকে মুভমেন্ট করতেছে, এটা এই কি পরিমাণে মুভমেন্ট করতেছে, স্পিড এবং এটার যে ব্রাইটনেস, এটা এক একজনের চোখে এক এক রকম। তাহলে যদি আমি একটা সংক্ষেপে বলি যে স্যার উইলিয়াম বোম্যান উনি বলে গেছেন যে এক একজনের চোখে এক এক রকমের শ্যাডো দেখা যায়। তো এটাকেই কুইকনেট আবার আরো একটু মডিফাই করে বললেন যে না, শুধু শ্যাডোই নাই, শ্যাডোর মধ্যে আরো কি স্পেসিফিক করলেন যে শ্যাডোর হচ্ছে যে ডাইরেকশন আছে, বা এই ডাইরেকশন, স্পিড এবং ব্রাইটনেস, এটা এক একজনের এক এক রকম। এখন কার চোখে কি রকম এটা কিন্তু উনি স্পেসিফিক ভাবে বলে যান নাই। তো এইটা আবার পরবর্তীতে উনি উনি হি অ্যাট্রিবিউট দিস রিফ্লেক্স টু দ্য কর্নিয়া। উনি কুইকডেট মনে করছেন যে এই যে রিফ্লেকশনটা হয়, এক একজনের এক এক রকম রিফ্লেকশনটা হয়, এই রিফ্লেকশনটা হয় সাধারণত কর্নিয়ার কারণে। উনি এটাকে ধারণা করছে এটা কর্নিয়ার শেপের কারণে এক একজনের চোখে এক এক রকম রিফ্লেকশনটা আসে। তো এই কারণে উনি এটার নাম দিয়েছে হচ্ছে ক্যারাটোস্কোপি। উনি এটার নাম দিয়ে দিল ক্যারাটোস্কোপি। তো পরবর্তীতে লেটার ইন 1880, মানে 1880 সালে এইস প্যারেন্ট প্যারেন্ট নামে একজন আবার ফ্রেঞ্চ অপথলমোলজিস্ট আছে, উনি পাবলিশ করলেন যে এই যে কি পাবলিশ করলেন, হি পাবলিশড এ মেথড টু কোয়ান্টিফাই অবজেক্টিভ রিফ্রাকশন ইউজিং লেন্স এন্ড হি ইজ নেম ইট রেটিনোস্কোপি। তো প্যারেন্ট আবার কি করলেন যে এটা উনি লেন্স ব্যবহার করে, হ্যাঁ, লেন্স ব্যবহার করে উনি স্পেসিফিক ভাবে কি কি ধরনের রিফ্রাক্টিভ এরর আছে উনি এটা বের করে ফেললেন, এবং তিনি এটার নাম দিলেন হচ্ছে রেটিনোস্কোপি। ঠিক তখন থেকে 1880 সাল থেকে এটা নাম হয়ে আসতেছে রেটিনোস্কোপি। তাহলে আমরা যদি আরেকবার একটু সংক্ষেপে আর একটু রিমাইন্ডার নেই, তাহলে বোম্যান, স্যার উইলিয়াম বোম্যান কি করলো, আমাদের একটা ধারণা দিয়ে গেছে যে এক একজনের চোখে এরকম শ্যাডোর বিভিন্ন রকম দেখা যায়। এটা আরো ইউনিক করে বলছেন কি কুইকনেট, উনি বললেন যে না, এক একজনের শুধু শ্যাডোই না, শ্যাডোর কিছু ক্যারেক্টার আছে যেমন ডাইরেকশন, স্পিড, ব্রাইটনেস, এটা এক একজনের চোখে এক এক রকম। তাহলে প্যারেন্ট আবার কি করলেন, কি ধরনের রিফ্রাক্টিভ এররের জন্য, মানে কি 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 পাওয়ারের কারণে এই রিফ্লেকশন গুলো এক একজনের চোখে এক এক রকম হচ্ছে, উনি এটা কোয়ান্টিফাই করে ফেললেন। তো ফলোয়িং উইগনেট ইনিশিয়াল ডিসকভারি, জ্যাক সি কোপল্যান্ড, আমরা কোপল্যান্ড রেটিনোস্কোপ নাম শুনছি নিশ্চয়ই। তো উনি কি করছেন হচ্ছে মেড সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউট টু দ্য টেকনিক, উনি এই টেকনিককে আরো মডিফাই করলেন। আরো মডিফাই করলেন কি কি মডিফাই করলেন দেখি। ইন দ্য 1927, মানে 1927 সালে তিনি ডেভেলপ করলেন একটা ইলেকট্রিক রেটিনোস্কোপ দ্যাট দ্যাট ইউটিলাইজ এ রোটেটিং স্লিট, পপুলারাইজিং দ্য স্টিক টেকনিক স্টিল ইউজ টুডে। তিনি আবিষ্কার করলেন এই যে আমরা এই কি পরিস্থিতি দেখলাম, হ্যাঁ, এই যে প্যারেন্ট পর্যন্ত যেগুলো দেখলাম, হ্যাঁ, এই সবগুলোই ব্যবহার করা হয়েছে অপথলমোস্কোপের সিস্টেমে। একদম একটা অপথলমোস্কোপ যেভাবে যেরকম এই পর্যন্ত, এই 1927 সালের আগ পর্যন্ত একটা অপথলমোস্কোপ আর একটা রেটিনোস্কোপ সেম ছিল। এবং আপনার অপথলমোস্কোপে কি আছে, স্পট লাইট, স্পট গোল একটা লাইট করে। এই পর্যন্ত রেটিনোস্কোপটা ছিল স্পট লাইট না, এটাকে আবার আমাদের জ্যাক জ্যাক সি কোপল্যান্ড যিনি, উনি আরো আবিষ্কার করলেন না এটাকে, এই যে স্পট থেকে উনি এটা স্ট্রিক রেটিনোস্কোপিতে চলে গেলেন। তাহলে এটা দিয়ে উনি আরো কি কি করতে পারলেন, যে অ্যাস্টিগমেটিজম আরো ভালোভাবে ডায়াগনোসিস করা গেল। এই যে বর্তমানে উনি যে 1927 সালে যে স্টিক রেটিনোস্কোপটা আবিষ্কার করলেন, এই স্টিক রেটিনোস্কোপি আমরা এখনো স্টিল ব্যবহার করে যাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের রেটিনোস্কোপের হিস্টোরি কিন্তু খুব বেশি দিনের না, এই 150 বছরের একটা হিস্ট্রি। শুরু হয়েছে কত সাল থেকে, সাধারণত মেইনলি এই রেটিনোস্কোপের শুরু হয়েছে 1873 সাল থেকে। কি হয়, কুইকনেট। তো উনি সর্বপ্রথম হচ্ছে কি এটাই এটা এটা থিওরি দিয়েছেন যে এক একজনের চোখে এক এক রকমের ব্রাইটনেস, স্পিড বা ডাইরেকশন আসে, হ্যাঁ। উনি যে যে প্রথম যে রেটিনোস্কোপি করার যে কয়েকটা টেকনিক আমাদেরকে বলে দিয়ে গেলেন, এই জন্য ওনাকে বলা হচ্ছে ফাদার অফ রেটিনোস্কোপি। মানে উনি রেটিনোস্কোপি শুরু করে দিয়ে গেলেন।
এবং উনি এই শুরুটা পেয়েছেন কার কাছ থেকে? স্যার উইলিয়াম বুম্যানের যে কথাটা আছে, এই কথা থেকে উনি চিন্তা করে এই কথাটা বের করে ফেললেন। এরপর ওনার এই কথাটাকে আরো কোয়ান্টিফাই করে দিলেন কি হলো, এক্সপেরেন্ট। প্যারেন্টের এটাকে আরো কোয়ান্টিফাই, আরো স্পেসিফিক ভাবে, আরো সুন্দরভাবে এটা ইয়ে করলেন কে? জ্যাক কোপল্যান্ড। তাহলে আমরা এই তিনজনের, তিনজন ব্যক্তির নাম আমরা মনে রাখবো, যেটা হচ্ছে কুইগনেট, এটা হলো প্যারেন্ট, আর হচ্ছে জ্যাক কোপল্যান্ড। এই তিনজন সাধারণত আমরা যে রেটিনোস্কোপ ব্যবহার করি, রেটিনোস্কোপের এই তিনজন হচ্ছে, তিনজনের থ্রির উপরে রেটিনোস্কোপটা বর্তমানে তৈরি। এখন হচ্ছে পার্টস অফ রেটিনোস্কোপ। হ্যাঁ, এখন এটা আমরা তখন জানলাম যে রেটিনোস্কোপ কিভাবে আসলো, বা এর ইতিহাস কি, কিভাবে কি আবিষ্কার হলো, আহ, কিভাবে কিভাবে আসলো, এটা আমরা জানলাম। এখন জানবো হচ্ছে এই যে একটা রেটিনোস্কোপ দেখলাম, এই রেটিনোস্কোপের কয়টা পার্ট আছে, এর বিভিন্ন পার্টের নাম কি? যেমন মোস্ট রেটিনোস্কোপ ইউজ টু ইউটিলাইজ কোপ্ল্যান্ড স্টিক প্রজেকশন সিস্টেম। আমরা যে বললাম যে সর্বশেষ রেটিনোস্কোপটাকে আপডেট করছেন হচ্ছে কোপল্যান্ড। হ্যাঁ, কোপল্যান্ড উনি স্টিক, কোপল্যান্ডকে আরো একটা কথা বলি, কোপল্যান্ডকে বলা হয় না স্টিক রেটিনোস্কোপের জনক। হ্যাঁ, ফাদার অফ স্টিক রেটিনোস্কোপ। And it consists of the three main parts: the head, neck, and handle. The components are as follow: head, neck, and handle. Clear? Head of retinoscope. It is used for focusing and observation. It is the main part of retinoscope. রেটিনোস্কোপের যে মাথাটা আছে বা হেড যেটা আছে, এটা হলো এটা রেটিনোস্কোপের মেইন পার্ট। এটা 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 কি কি করে? এটা দিয়ে আমরা আলো ফেলি বা ফোকাস করি, এবং এটার মাধ্যমেই আমরা অবজারভেশন করি। তো এই মাথারও আবার অনেকগুলো পার্ট আছে। দেখি কি কি পার্ট আছে। ইট কনসিস্ট অফ হেড রেস্ট। পরবর্তীতে সাইজ দেখা যায় এই যে এখানে এই এই যে অপশনটা আছে, এই এরিয়াটুকুর নাম হচ্ছে, এই এরিয়াটুকুর নাম হলো হেড রেস্ট। হ্যাঁ, হেড রেস্ট আমাদের কি করে দেখি। হেড রেস্ট, the part of retinoscope on which examiner rests his forehead for examination is called head rest. মানে যে রেটিনোস্কোপের যে পার্টের উপর আমরা এক্সামিনার যে কপাল লাগিয়ে, হ্যাঁ, রেটিনোস্কোপ যে লাগিয়ে কপাল যে যে জায়গাটা, যে এরিয়াতে লাগিয়ে আমরা রেটিনোস্কোপি করি, সেই সেই এরিয়াটার নাম হলো হেড রেস্ট। এরপর হচ্ছে পিপ হোল। পিপ হোলটা কি? আমরা ছবি দেখে আসি। এই যে রেটিনোস্কোপের এই যে এখানে যে একটা অংশ, ছিদ্রর মতো, গর্তের মতো অংশ, এই অংশটুকুর নাম হলো পিপ হোল। কি হলো? দ্য পার্ট অফ retinoscope through which the examiner sees the reflection of the retinoscope is called peephole। মানে যে ছিদ্রের মাধ্যমে যে একজন এক্সামিনার বা রেটিনোস্কোপের যে এক্সামিনার, হ্যাঁ, যে রিফ্লেকশনটা যে ছিদ্রের মাধ্যমে যে দেখে, এই ছিদ্রের নাম হলো পিপহোল। এরপরে পরের যে পার্ট আছে, এটার নাম হলো প্যারাস্টপ। ইট ইজ ইউজ টু সেপারেট প্লেন মিরর ইফেক্ট ফ্রম কনকেভ মিরর ইফেক্ট। এখানে আমরা যে রেটিনোস্কোপ ব্যবহার করি, এই রেটিনোস্কোপে দুই ধরনের ইফেক্ট আছে, একটা হলো প্লেন মিরর ইফেক্ট, একটা হলো কনকেভ মিরর ইফেক্ট। কোন মিরর ইফেক্ট কখন কিভাবে ইউজ করবো আমরা নেক্সট ক্লাসগুলোতে জানতে পারবো। একটু ছবি দেখে আসি। এই যে দেখা যাচ্ছে এখানে একটা, যে একটা অংশ, যে ক্লিপের মতো যে অংশটা, হ্যাঁ, এইটা হলো প্যারাস্টাপ। এটা নিচের দিকে নামায় রাখলে তাহলে আপনার এই রেটিনোস্কোপটা প্লেন মিরর ইফেক্টে থাকে। আর এটা যদি উপরের দিকে উঠায় দেওয়া যায়, এটা উপর দিকে উঠে গেলে তখন হয়েছিল কনকেভ মিরর ইফেক্টে চলে যায়। এরপর হলো ফোকাসিং স্লিপ। ফোকাসিং স্লিপ, দ্য ফোকাসিং স্লিপ অফ দ্য রেটিনোস্কোপ ইজ এ ক্রুশিয়াল কম্পোনেন্ট। এই যে ফোকাসিং স্লিপ, ছবি দেখে আসি তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। এই 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 এরিয়াটুকু যে দেখা যাচ্ছে, যেখানে ডট ডট করা যে এরিয়াটা, এটার নাম হলো ফোকাসিং স্লিপ। কিন্তু আমরা যখন রেটিনোস্কোপ করি, এই পার্টের অংশ, এই পার্টটুকু ব্যবহারই আমাদের মেইন ব্যবহার। এইটুক ব্যবহার করার মধ্যে যত টেকনিক দেখা যাচ্ছে কি, তাহলে ফোকাসিং স্লিপ অফ এ রেটিনোস্কোপ ইজ এ ক্রুশিয়াল পার্ট, ইজ এ ক্রুশিয়াল কম্পোনেন্ট। মানে এটা হলো একটা মেইন কম্পোনেন্ট, এই রেটিনোস্কোপের মেইন।
It lies below the optical head and serves to purpose controlling the meridian. আমরা যে রেটিনোস্কোপ যে বিভিন্ন মেরিডিয়ান আছে এটা আমরা শিখবো নেক্সট ক্লাসে। যে মেরিডিয়ান গুলো আছে, এক এক মেরিডিয়ান কোন মেরিডিয়ানে দেখবো এটা কিন্তু আমরা ঘুরায় ঘুরায় রোটেশন করে করে আমরা এটা দেখতে পারি। এন্ড অ্যাডজাস্ট দ্য ভার্জেন্স, মানে এটার মাধ্যমে যে অ্যাডজাস্ট দ্য ভার্জেন্স। সরি, অ্যাডজাস্ট দ্য ভার্জেন্স, যে আমরা যে বললাম যে প্লেন মিরর ইফেক্ট, কনকেভ মিরর ইফেক্ট, ঠিক এই ফোকাসিং স্লিপ দিলেই আমরা প্লেন মিরর ইফেক্ট, কনকেভ মিরর ইফেক্টে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। দেখি আরো কি আছে, বাই স্লাইডিং স্লিপ আপ আর ডাউন, মানে স্লাইড স্লিপটা আপ এবং উপর দিকে নিচে নিচে নামানোর মাধ্যমে আমরা এটা কন্ট্রোল করতে পারি। ইউ ক্যান চেঞ্জ দ্য ডাইরেকশন বিটুইন বাল্ব or lens, either converging or diverging light streak. Different slit position are used based on the specific retinoscopy technique employed. মানে এটা কখন কোন পজিশনে রেখে কিভাবে আমরা করবো, এটা আমরা এক এক টেকনিকের জন্য এক এক পজিশনে এটা রাখতে হবে। এটা আমরা যখন রেটিনোস্কোপি টেকনিক গুলো আলোচনা করব তখন আরো বিস্তারিত আলোচনা করব। শুধু এইটুকু মনে রাখে যে ফোকাসিং স্লিপ যে আছে এটার মাধ্যমে আমরা রেটিনোস্কোপের যে স্লিট আছে, বিম আছে, হ্যাঁ রিফ্লেক্স আছে, রিফ্লেক্সটা কন্ট্রোল করি। জাস্ট এইটুকু একটু মনে রাখি। এরপরে আছে কি, বাল্ব আছে। The bulb of retinoscope serves as light source of the retinoscope of this diagnostic instrument. It emits a fine linear streak of light that is projected into patient eye. এই যে আমরা যে রেটিনোস্কোপের যে আলোটা আসে, ভিতরে একটা বাল্ব আছে, হ্যাঁ? এই বাল্ব থেকে সাধারণত আলোটা আসে। এই বাল্বটা এর আগে বর্তমান পর্যন্ত হ্যালোজেন বাল্ব ছিল, এখন আবার এটা আরো স্পেসিফিক ভাবে বর্তমানে এলইডি লাইটে এখন পাওয়া যায়। এর মধ্যে একটা কন্ডেন্সিং লেন্স আছে, হ্যাঁ কন্ডেন্সিং লেন্স আছে। এই লেন্স কি করে, এই যে বাল্ব থেকে যখন আলোটা বের হয় তখন কিন্তু আলোটা একটা ছড়ায় যায়। এই ছড়ায় যায় কিন্তু এটা ফোকাস পয়েন্ট নয়। কন্ডেন্সিং লেন্সটা কি করে, এই যে আলোগুলো আছে আলোগুলোকে একটা ফোকাস তৈরি করে, এটা ফোকাস আলোগুলোকে নিয়ে আবার এটা কনভার্স করে এটা ফোকাসিং তৈরি করে। এটা হলো কন্ডেন্সিং লেন্স আছে, সেই লেন্সের কাজ। এরপরে একটা মিরর আছে, হ্যাঁ ভিতরে একটা মিরর আছে, এই প্লেন মিরর উইথ সেন্ট্রাল পারফোরেশন। একটা মিরর আছে, দেখেন একটা মিরর একটা সেন্ট্রাল একটা পারফোরেশন। এটা যে আমরা যে পিপ হোলটা দেখি, হ্যাঁ পিপ হোলটা সাধারণত মিররের মাঝখানে। মিরর ওই যে মিররটা আছে, মিররের মাঝখান যে ছিদ্রটাই আছে ওইটা দিয়ে আমরা পিপ হোলের মাধ্যমে দেখি। ছবিতে দেখি, এটা হলো হেড রেস্ট। এখানে আমরা এক্সামিনার যারা আছে কপাল লাগাই, কপাল লাগাই এটা আমাদের কপালের সাথে লাগিয়ে রাখি। এটা হলো পিপ হোল, যেটাকে বললাম এই পিপ হোল, এই ছিদ্রের মাধ্যমে দিয়ে আমরা রেটিনোস্কোপের যে রিফ্লেক্স আছে এটা দেখি। এটা হলো প্যারাস্টপ, হ্যাঁ প্যারাস্টপের কাজ হলো যে আমরা অনেক সময় যদি প্যারাস্টপটা না থাকতো তাহলে কি হতো, অনেক সময় কাজ করার সময় এটা এটা উপরের দিকে উঠে গেলে কনকেভ মিরর ইফেক্ট, আর নিচের দিকে থাকলে হলো প্লেন মিরর ইফেক্ট, হ্যাঁ। তো দেখা যাচ্ছে কাজ করার সময় অনেক সময় এটা উপরের দিকে উঠে যেতে পারে। যে পর্যাপ্ত পরিমাণে এইটা যদি কন্ট্রোলিং না না করা শিখি বা ও হঠাৎ যদি উপর দিকে উঠে যায় তাহলে কিন্তু আমাদের ফাইন্ডিং, রেটিনোস্কোপের ফাইন্ডিং চেঞ্জ হয়ে যাবে। তো এইটার জন্য এই যে এক মিরর থেকে অন্য মিরর ইফেক্টে না চলে যায় এই কারণে এখানে একটা স্টপ দেওয়া আছে, প্যারা স্টপ দেওয়া আছে। প্যারা স্টপটা নিচে নামাই আমরা তাহলে সবসময় প্লেন মিরর ইফেক্টে রাখতে পারি। এটার এই যে এক মিনিট থেকে আর এক মিনিটের যেন আনইনটেনশনালি যাতে এটা না চলে যায় এই জন্যই প্যারা স্টপের ব্যবহার। কারণ এক মিরর থেকে অন্য মিরর ইফেক্টে চলে গেলে কিন্তু আমাদের যে আমাদের এই যে রেটিনোস্কোপের যে ফাইন্ডিং, এই ফাইন্ডিং গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর এই যে বললাম ফোকাসিং স্লিপ, ফোকাসিং স্লিপ হলো যে আমরা রেটিনোস্কোপ যে যে বিমটা আছে এটা ঘুরায় ঘুরায় যে দেখি, বিভিন্ন অ্যাঙ্গেল করে দেখি, এটা যে মোটা চিকন করে যে দেখতেছি, হ্যাঁ এইটা হচ্ছে সাধারণত এই ফোকাসিং স্লিপের মাধ্যমে আমরা কন্ট্রোল করে থাকি। এরপর হচ্ছে বাল্ব, এই যে আমরা যে ফোকাসিং স্লিপটা যে উঠাই, হ্যাঁ এই যে এইটার ভিতরে ঠিক এই সাদা যে অংশ দেখা যাচ্ছে, এই সাদা অংশের মধ্যেই একটা বাল্ব থাকে। সাধারণত আমরা যে ব্র্যান্ডের রেটিনোস্কোপ ইউজ করি, হেইনের ব্র্যান্ড, হেইনের বাল্ব হচ্ছে এরকম, হ্যাঁ এরকম একটা বাল্ব এর ভিতরে থাকে।
আর এটা হলো হচ্ছে বাল্ব কানেক্টর। এটা আমরা রেটিনোস্কোপের মধ্যে লাগিয়ে দেখি। এখানে হচ্ছে বাল্ব কানেক্টর, কানেক্টরটা এখানে দেখে। এটা হলো রেটিনোস্কোপের নেক। এটা হলো হ্যান্ডেল। হ্যান্ডেলের এখানে হচ্ছে একটা সুইচ, এখানে অন অফ সুইচ আছে। এটা রোটেশন করে আমরা রেটিনোস্কোপ অন অফ করতে পারি। হ্যান্ডেল আছে। এটার মধ্যে সাধারণত ব্যাটারি থাকে, হ্যাঁ। এরপর আরো কিছু পার্টস আছে, যে বললাম যে রেটিনোস্কোপের মিরর, এই যে আমাদের যে ভিতরে দেখা যাচ্ছে, ভিতরে একটা মিরর দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে মিরর। এখানে কিন্তু এই যে মিররের সেন্ট্রাল পার্টে একটা ছিদ্র আছে। ছিদ্র বলতে কি, মিররের এই সেন্ট্রাল এরিয়া বাদ দিয়ে বাকি এরিয়া পিছনে হচ্ছে রং করা, যাতে এটাকে লাইট হচ্ছে রিফ্লেক্ট করতে পারে। আর এই এরিয়াটার পিছনে রং করা নাই, যার কোনো একটা ছিদ্রের মতো মনে হয়। এই এই অংশটা দিয়ে আমরা রিফ্লেক্সটা দেখতে পারি। এই যে এটা হলো বাল্ব কানেক্টর, হ্যাঁ। এটা হচ্ছে বাল্ব হোল্ডার, এর মধ্যে ভাল্ব, যে আমরা যে বাল্ব দেখলাম, বাল্ব এটার মধ্যে ঢুকাতে হয়। আর হচ্ছে রেটিনোস্কোপের মধ্যে এরকম একটা কন্ডেন্সিং লেন্স আছে, হ্যাঁ। লেন্সটা কোথায় থাকে? এই যে এই যে আমরা দেখলাম প্যারাস্টোপে, এই সোজাই সাধারণত এই কন্ডেন্সিং লেন্সটা থাকে। এর ভিতরে কন্ডেন্সিং লেন্সটা থাকে। আমরা যখন এটা রেটিনোস্কোপ, হাউ রেটিনোস্কোপ ওয়ার্ক, মানে রেটিনোস্কোপটা কিভাবে, অপটিক্যাল সিস্টেম কিভাবে কাজ করতেছে, যখন এটা আমরা ক্লাস করবো নেক্সট ক্লাসে, তখন আমরা এই বাল্বের কাজ কি, বাল্ব কিভাবে কাজ করতেছে, এই যে মিরর কিভাবে কাজ করতেছে, কন্ডেন্সিং লেন্স কিভাবে কাজ করতেছে, এগুলো আরো বিস্তারিত জানতে পারবো। এরপর হলো টাইপস অফ রেটিনোস্কোপ। আচ্ছা, আমি কিন্তু শুরু থেকেই বলে আসছিলাম যে আমরা একটু ব্যাকে যাই। এই যে হিস্ট্রি দেখলাম, হ্যাঁ, হিস্ট্রি যখন দেখলাম, এই যে 1927 সালের আগ পর্যন্ত, অর্থাৎ কি 1873 সাল থেকে 1927 সাল পর্যন্ত, হ্যাঁ, এই এই সময়টুকু যে রেটিনোস্কোপটা ইউজ করা হয়, এগুলো হলো স্পট রেটিনোস্কোপ, হ্যাঁ। মানে অপথলমোস্কোপ যেমন গোল আলো, তখনকার এই রেটিনোস্কোপ গুলোতেও এরকম গোল আলো সেট, হ্যাঁ, এটাকে বলে স্পট রেটিনোস্কোপ। তো এটাকে আরো বেশি করে ভালো করে ইউটিলাইজ করার জন্য 1927 সালের পর থেকে বের হলো স্ট্রিক রেটিনোস্কোপ। তো এর উপর ডিপেন্ড করেও আমাদের রেটিনোস্কোপের টাইপস আছে। রেটিনোস্কোপের টাইপস, তো এর এর আগ পর্যন্ত হচ্ছে এই যে রেটিনোস্কোপ, আমরা দেখলাম যে দুই ধরনের রেটিনোস্কোপ, একটা হলো স্পট রেটিনোস্কোপ, আর নাকি এটা হলো স্পট রেটিনোস্কোপ, আর হচ্ছে স্ট্রিক রেটিনোস্কোপ। তো এই এই রেটিনোস্কোপ গুলোতে আবার আমরা কি আছে, ইলুমিনেশন সিস্টেম আছে, হ্যাঁ। তো ইলুমিনেশন সিস্টেম আছে। ইলুমিনেশন সিস্টেম আবার দুই রকম আছে। একটা হলো যে আপনি মেশিনের ভিতর থেকে লাইট ফেলবেন, আর একটা হচ্ছে বাইরে থেকে লাইট ফেলবেন। হুম। তো যে এর উপর ভিত্তি করে সাধারণত দুই ধরনের রেটিনোস্কোপ আমরা জানা আছে, যে এটা হলো রিফ্লেক্টিং মিরর রেটিনোস্কোপ, অর্থাৎ লাইট সোর্সটা বাইরে থাকবে, হ্যাঁ। ধরো যে আমাদের পিছনে একটা লাইট আছে, পিছন থেকে লাইট ধরলো, আমি এখানে একটা মিরর ধরলাম, মিররের মাঝখানে একটা ছিদ্র আছে, সামনে থেকে লাইট ধরলো। লাইট যখন ধরলো, তাহলে মিরর থেকে হচ্ছে রিফ্লেকশনটা যাবে চোখের চোখের মধ্যে। মিররের যে ছিদ্র আছে, ছিদ্রের মধ্যে আমি তাকে তখন পেশেন্টের যে চোখের মধ্যে যে রিফ্লেকশনটা আসে, এটা আমরা দেখতে পারবো। মানে যেখানে লাইট সোর্সটা বাইরে আছে, হ্যাঁ। তো এই ধরনের মিরর সিস্টেম হলো প্লেন মিরর, হ্যাঁ। এটা আছে প্লেন মিরর। আর এটা হলো যে রিসলি স্মিথ মিরর, উনি হচ্ছে কি করছেন, একটা ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করছেন, যেখানে প্লেন মিররও আছে, কনকেভ মিররও আছে। এই যে আমরা যে একটু আগে জানলাম যে ফোকাসিং স্লিপের মাধ্যমে কনকেভ মিরর ইফেক্ট, প্লেন মিরর ইফেক্ট নেওয়া যায়, ঠিক আছে। তো উনিও কিন্তু এইটা কিন্তু তার এই থিওরি থেকে আসছে। এই যে আমরা এখানে একটা ছবি দেখি, এই যে ছবিটা দেখা যাচ্ছে, এটা হলো যে প্লেন মিরর, হ্যাঁ, প্লেন মিরর রেটিনোস্কোপ। অর্থাৎ একটা মিরর লাগানো আছে, মাঝখানে একটা ছিদ্র আছে, হ্যাঁ, এই যে মাঝখানে একটা ছিদ্র আছে, বাইরে থেকে লাইট দিবে, এই মিররের উপর পড়বে, এই মিররের থেকে লাইট রিফ্লেক্ট হয়ে এটা পেশেন্টের চোখে যাবে। তখন আমরা যে ছিদ্রের মধ্যে দিয়ে দেখলেই এটা আমরা তখন অবজার্ভ করতে পারবো, হ্যাঁ? এটা যারা এই ধরনের রেটিনোস্কোপ কিন্তু আমরা নিজেরাই বানিয়ে ফেলতে পারি। এটা হলো যে রিফ্লেক্টিং মিরর রেটিনোস্কোপ, অর্থাৎ যার ইলুমিনেশন, সেলফ ইলুমিনেশন নাই, বাইরে থেকে ইলুমিনেশন দিতে হয়। তার মধ্যে হচ্ছে একটা রেটিনোস্কোপ হলো, তার মধ্যে একটা রেটিনোস্কোপ হলো সেলফ সেলফ প্লেন মিরর রেটিনোস্কোপ, হ্যাঁ। আর একটা মিরর হলো রিসলে স্মিথ মিরর, অর্থাৎ ওনার কাছে একটা সেলফ প্লেন মিররও আছে, আর একটা কনকেভ মিররও আছে। দুইটা মিরর মিলে
একটা রেটিনোস্কোপ হলো এটা, এর নাম হচ্ছে রাইসলি স্মিথ মিরর রেটিনোস্কোপ। এরপর হলো সেলফ ইলুমিনেটেড রেটিনোস্কোপ, দ্য লাইট সোর্স অ্যান্ড মিরর আর ইনকর্পোরেট ইনটু ওয়ান, অর্থাৎ যন্ত্রের ভিতরে লাইট এবং মিরর সব সেট করা আছে, যেটা এটা হলো সেলফ ইলুমিনেটেড রেটিনোস্কোপ। এটা হলো দুইটা, স্পট রেটিনোস্কোপ অ্যান্ড স্ট্রিক্ট রেটিনোস্কোপ। আজকে ক্লাস আপাতত এইটুকুই। নেক্সট ক্লাস হলো হাউ এ ডিস্ট্রিক্ট রেটিনোস্কোপ ওয়ার্ক। এখন 9টা, অলরেডি 9টা 45 বেজে গেছে। এটা আজকে মিটিংটা এখানে আবার কেটে যাবে। আজকে মিটিংটা কেটে গেলে আমরা আবার যে লিঙ্কটা আছে এই লিঙ্কে আবার জয়েন করে ফেলবো। আমি ক্লাস রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি। ওকে, আজকে ক্লাসের পর যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ কোশ্চেন করে। ভাই আরো প্রথমে বলছিলেন না ওই যে অনেকের ভাই ভয়েস আসে না, তো ফাহিম আপনার ভয়েস আসতেছে না। আপনি, আপনার যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আসসালামু আলাইকুম। চ্যাট বক্সে লিখুন। কথা ভাই শোনা ফয়সাল বলতেছিলাম। চ্যাট কথা বক্স। শোনা আমার যাচ্ছে? হ্যাঁ ভাই, কথা শোনা যাচ্ছে? হ্যালো, আসসালামু আলাইকুম। প্লিজ আপনারা মিউট করে আপনাদের প্রশ্নটা চ্যাট বক্সে লিখে ফেলুন। ভাই আমার কথা শোনা যায়? ফাহিম তোমার কথা শোনা যায় না, ভাঙা ভাঙা শোনা যায়। তোমাকে বলছে মাইক্রোফোন খুলে রেখে খালি মোবাইল দিয়ে কথা বলো। কারো কোনো কোশ্চেন থাকলে আনমিউট করে বলেন, অথবা চ্যাট বক্স আছে চ্যাট বক্সে আসসালামু লিখে আলাইকুম। ফেলুন। আসসালামু আলাইকুম ভাই, কথা শোনা যায় এখন? ফয়সাল আহমেদ, আপনার কথাও ভালো আসছে। আপনারা প্লিজ চ্যাট বক্সে লিখে ফেলুন, আমি পড়ে আপনাদেরকে উত্তর দিচ্ছি। ক্লাস কেটে গেলে আবার একই লিঙ্কে আবার সবাই জয়েন করবেন। চ্যাট বক্সে আমি কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। ভাই কন্ডেন্সিং লেন্সটা কি জানো? রুবেল বলছে আমি ক্লাসটা ঠিক মতো করতে পারছি না। আচ্ছা, আমি রেকর্ডিং ক্লাস তো দিবই, তারপরে তো আমার তো প্রেজেন্টেশন দিবই, এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করবেন। আজকে আমাদের প্রথম ক্লাস ছিল, এর আগের দিন হয়তো এরকম ঝামেলা হয়নি, আজকে অনেকবার ঝামেলা হয়েছে। আমরা চেষ্টা করবো নেক্সট ক্লাস থেকে 5-10 মিনিট আগে থেকেই ক্লাস শুরু করার, যাতে আমরা টাইম মতো ক্লাসটা শুরু করতে পারি। আর যেটা বললাম যে নেটওয়ার্ক ইস্যু থাকে অনেক সময়। হ্যাঁ, ফয়সাল আহমেদ জিজ্ঞেস করছেন যে ইম্পর্টেন্স অফ কনভেক্স এন্ড কনকেভ মিরর ইন রেটিনোস্কোপ। রেটিনোস্কোপ সাধারণত দুই ধরনের মিরর ইফেক্ট কাজ করে, কনভেক্স না। একটা হলো প্লেন মিরর আর হলো কনকেভ মিরর। হ্যাঁ, প্লেন মিরর কনকেভ মিরর ইফেক্ট এটা কিভাবে কাজ করতেছে এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। এটা হাউ, আমাদের পরবর্তী ক্লাস হলো হাউ এ রেটিনোস্কোপ ওয়ার্কস। হ্যাঁ, এটা কিভাবে কাজ করে এটা যখন আমরা এর অপটিক্সটা দেখে ফেলবো। হ্যাঁ, রেটিনোস্কোপের কিন্তু একটা অপটিক্যাল সিস্টেম আছে, সিস্টেম কিভাবে কাজ করতেছে তখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কনকেভ মিরর ইফেক্ট কিভাবে কাজ করতেছে, প্লেন মিরর ইফেক্ট কিভাবে কাজ করতেছে। সাধারণত আরো, তারপরে আমি একটা হালকা করে একটু বুঝাই দেই। আমরা প্লেন মিরর ইফেক্টে আমরা নর্মালি যে টেকনিক গুলো আছে সেটা এরকমই থাকবে। এখন অনেকে আছে যে আহ, অনেক হাই প্লাস পাওয়ার, আমি নিউট্রাল বুঝতেছি না, বা হাই মায়োপিক,
হ্যাঁ, দেখা যাচ্ছে উইথ মোশনের চাইতে এগেনস্ট মোশন নিউট্রাল হয়েছে কেন এটা বোঝা অনেকটা কষ্ট। তো এইটা বের করতে এই যে আপনি কনকেভ মিরর ইফেক্টে দিলে আমরা প্লেন মিরর ইফেক্টে যদি উইথ মোশন পাই, এগেনস্ট মোশন পাই বা উইথ মোশন পাই, এটা যদি আমরা উল্টা কনকেভ মিরর ইফেক্ট নিই, তাহলে ওই উইথ মোশন হয়ে যাবে এগেনস্ট মোশন, আবার এগেনস্ট মোশন হয়ে যাবে উইথ মোশন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় এগেনস্ট মোশন আমরা নিউট্রাল করতে বুঝি না যে নিউট্রাল হয়েছে নাকি আরো এগেনস্ট আছে। সেক্ষেত্রে আমরা এটাকে স্লাইড উপরে কনকেভ মিরর ইফেক্টে নিয়ে উইথ মোশন করে এটা নিউট্রাল করতে পারি। এরপরে রেটিনোস্কোপের অপটিক্যাল সিস্টেম যখন আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে, তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আর কারো কোনো কোশ্চেন দেখতেছি না। ক্লাস কিন্তু কেটে গেলে আবার সবাই এই লিঙ্কে জয়েন করবেন। সবাই মিউট মিউট করে রাখেন। আচ্ছা, লাস্ট স্লাইডে যে বিষয়গুলো বলেছেন তা আর একবার রিপিট করলে ভালো হতো। আচ্ছা, লাস্ট স্লাইডটা একটু তাড়াতাড়ি করে ফেলছি কারণ আমাদের এই যে টাইম আপ হয়ে গেছে, তো আমাদের নেক্সট আর 3 মিনিট আছে। 3 মিনিট শেষ হলে আমরা নতুন করে যখন জয়েন করবো নেক্সট স্লাইডটা আমি আর একবার বলবো। তারপরেও একটা হালকা করে বলে রাখি যে নেক্সট স্লাইডে বলছে যে রেটিনোস্কোপের টাইপ। হ্যাঁ, তো আমরা শুরুতেই ইতিহাস জানলাম যে এটা হচ্ছে দুই ধরনের রেটিনোস্কোপ। এটা হলো স্পট রেটিনোস্কোপ আর এটা হলো স্ট্রিক রেটিনোস্কোপ। স্পট রেটিনোস্কোপ হলো যে গোল আলো থাকে, আর স্ট্রিক রেটিনোস্কোপ হচ্ছে লম্বা আলো থাকে। তো এটা হলো যে মানে লাইট অফ বিম, মানে রেটিনোস্কোপের বিমটা কিরকম এটার উপর ডিপেন্ড করে দুইটা, এটা স্পট আর এটা হলো যে স্ট্রিক। আর একটা হলো যে ইলুমিনেশনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটা হলো যে যন্ত্রের ভিতরেই ইলুমিনেশন থাকবে আর এটা হলো যন্ত্রের বাইরে ইলুমিনেশন। হ্যাঁ, এটা হলো সেলফ ইলুমিনেটেড রেটিনোস্কোপ আর এটা হলো রিফ্লেক্টিভ মিরর। রিফ্লেক্টিভ মিরর হচ্ছে কি বাইরে থেকে যে লাইট দিয়ে মিরর উপর লাইট বসে, এই এই মিরর মধ্যে ছিদ্র দিয়ে আমরা যখন দেখবো তখন এটা হলো রিফ্লেক্টিভ মিরর রেটিনোস্কোপ। আর সেলফ রেটিনোস্কোপ হলে যে আমাদের রেটিনোস্কোপের ভিতরেই লাইট সোর্স থাকবে, বাল্ব থাকবে, মিরর থাকবে, সব থাকবে। মেইন হচ্ছে ডিপেন্ডেন্ট হচ্ছে দুই রকমের। হ্যাঁ, এটা হলো যে বিমের কন্ডিশনের উপর ডিপেন্ড করে দুই রকম, এটা স্ট্রিক রেটিনোস্কোপ, স্পট রেটিনোস্কোপ। আর এটা হলো ইলুমিনেশনের উপর ডিপেন্ড করে দুই রকম, এটা সেলফ ইলুমিনেটেড আর এটা হলো রিফ্লেক্টিং মিরর রেটিনোস্কোপ। তারপরে আমি আর আমাদের 1 মিনিট আছে এই সেশনের, পরের সেশনে এসে আমি স্লাইড অন করে আবার দেখাই দেবো। হ্যাঁ, লিংক এই সেম লিংকে ঢুকলেই হবে। আর আমি ক্লাসের রেকর্ডেড ফাইলটা এডিট করে ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে সবার গ্রুপে আমি লিংক দিয়ে দেবো, আপনার লিংক থেকে ক্লাস করতে পারবেন। আবার কালকে ঠিক 9টার সময় কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কোশ্চেন দেবো, আপনারা কিন্তু আহ, পরীক্ষা দেওয়ার জন্য রেডি থাকবেন। আর সবাই ইয়ারফোন ছাড়া কথা বলবেন তাহলে। হ্যাঁ, আজকের ক্লাসের উপরেই পরীক্ষা, কাল রাত 9টায়। পরীক্ষার সময় 25 মিনিট। হ্যাঁ, কোশ্চেন ফরম্যাট নিয়ে ডিসকাশন করব। এই সেশনটা শেষ হলে আর 1 মিনিট আছে। কোশ্চেন সেশন কিছু না, 5টা থাকবে 3 নম্বরের।